স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে ভোটারের। সাভারে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 10:30টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন। ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তোলা নিবন্ধন সম্পন্ন করার কাজ। 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এদিকে 2022 সালে নেওয়া 3 বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে 18 লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। সাভারে ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শফি, বিস্তারিত জানাবেন যে সেখানে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা ছাড়া আর কে উপস্থিত আছেন, সেই সাথে এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে কিনা। ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ সাভারে। এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 4 জন নির্বাচন কমিশনার উপস্থিত থেকে আজকের এই কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে। সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্বোধন কার্যক্রমের উদ্বোধন করা হবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার, এছাড়া ঢাকা রেঞ্জ ডিআইজি, ঢাকা বিভাগীয় কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং সহ আরো 4 জন নির্বাচন কমিশনার এখানে আজকে উপস্থিত থাকবেন এবং তারা একটি সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আজকে বেলুন উড়িয়ে এই উদ্বোধন কার্যক্রম শুরু করবেন। ভোটার তথ্য হালনাগাদ সহ এবারের যে কার্যক্রম রয়েছে সেটিতে যারা মৃত ব্যক্তি রয়েছেন তাদেরও তথ্য সংগ্রহ করা হবে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এবারে স্লোগান রাখা হয়েছে, সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব। এছাড়া আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই যে সাভার উপজেলায় এই ঢাকা 19 আসনের অন্তর্গত 5টি ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নগুলো জুড়ে কিন্তু বেশিরভাগই এটি একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। প্রায় 10 লাখেরও বেশি শ্রমিক রয়েছেন সাভারে, যারা স্থায়ী নন, অস্থায়ীভাবে এই অঞ্চলে বসবাস করে থাকেন। তো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান যে প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে সবাইকে এই হালনাগাদ কার্যক্রমের আওতায় আনা হবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। ওই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাভার উপজেলা পরিষদে উপস্থিত হয়েছেন। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ তারা আসছেন ধীরে ধীরে এই অনুষ্ঠানের কার্যক্রমের প্রস্তুতি নিতে দেখতে পেরেছি। এছাড়া গার্ড অফ অনার দেওয়ার জন্য এখানে সুসজ্জিত একটি দল ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন। সব ধরনের আনুষ্ঠানিকতাই ইতিমধ্যে সম্পন্ন করেছে সাভার উপজেলা পরিষদ। এখানে মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা শেষে আজকে উদ্বোধন কার্যক্রম ঘোষণা করা হবে। এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য। শফি, আপনাকে ধন্যবাদ। মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে আজ সকাল 11টা থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেয় তারা। রবিবার রাত 10টায় মেডিকেলে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল ও মেডিকেল পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্স ল্যাব নীলক্ষেত ঘুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ফ্যাসিস্ট সরকারের মতো আমাদের এই জনতার সরকার আবার কোটা প্রথা ফিরিয়ে এনেছে। এই সরকারের কাছে চাই কোনো প্রকার পোষ্য কিংবা অসঙ্গতিপূর্ণ অযৌক্তিক মুক্তিযুদ্ধ কোটা থাকবে না। ঢাকা মেডিকেলের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোটার বিরুদ্ধে শহীদ মিনারের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয় ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কোটা থাকায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পায় অনেকে। এই মেডিকেলের যে কোটা সিস্টেমটা চালু রাখা হয়েছে সেটা সম্পূর্ণ একটি বৈষম্যমূলক কোটা। 40 মার্ক পেয়ে মেডিকেলে চান্স পাওয়া যায় আর 73 মার্ক পেয়েও মেডিকেলে চান্স হয় না।
বিক্ষোভকারীরা কোটা প্রথাকে জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি বলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দাবি না মানলে অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে যে শ্যামফুল রেজাল্ট আমরা দেখতে পেয়েছি, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দ্রুত বাতিল চাই। মেডিকেলে শুধুমাত্র যোগ্যদেরই জায়গা হবে, কোনো অযোগ্য ছাত্র অথবা ছাত্রীর মেডিকেলের জায়গা হবে না। একই দাবিতে সোমবার দেশজুড়ে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করে তারা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকার মোড়ে বাটার শোরুমে রাতে আগুন লাগার ঘটনা ঘটে। রোববার রাত 11:30টার পরে আগুন লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর বাটার শোরুমের ম্যানেজারের প্রাথমিকভাবে ধারণা করছে এবং শোরুমটিতে প্রায় 2.5 কোটি টাকার মালামাল ছিল। আবারও আগুনে পুড়ল একাধিক মানুষের স্বপ্ন। এবারের আগুন মিরপুর 6 প্রশিকার মোড়ে জুতার ব্র্যান্ড বাটা শোরুমে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 11:30টার পর কোনো এক সময়ে শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। শোরুম উপরে হচ্ছে পিৎজা স্টার নামে একটা রেস্টুরেন্ট আছে, আর তার উপরে হচ্ছে লাভা লাঞ্চ নামে আরেকটা রেস্টুরেন্ট আছে, পাশে হচ্ছে শর্মা ডামস্কো। আমরা যখন টের পাইছি তখন অনেক দূর পুড়ে গেছে, মনে করেন 11টার দিক এরকম হবে। আমার মনে হয় এর আগে তো কারেন্টের থেকে শর্ট লাগছিল, আর হেটার থেকে হইতে পারে, আমি তো সরি জানি না। রাত 11:55 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত 12:02। তারপর 3টি ইউনিট কাজে যোগ দেয়। পরে যোগ দেয় আরও 3 ইউনিট। চামড়া, রাবারের জুতা এবং আরও অনেক কাগজের কার্টুন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় 3 ঘন্টারও বেশি সময়। ঘটনাস্থলে আসেন ভবন মালিক ও বাটা শোরুমের ম্যানেজার। মানুষ এসে বলতেছে আপনাদের এখানে ধোঁয়া বেরোতেছে। তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে নিচে নেমে আসি, সবাই এক কাপড়ে নেমে আসি। 2.5 কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল। তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। প্রায় 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। রাবার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস সৃষ্টি হয়। আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা। মালিক কর্তৃপক্ষ এখনো বলে নাই যে কত টাকার মালামাল ছিল। তারা বলছিল যে ঈদের জন্য প্রস্তুতি হিসাবে অনেক টাকার মাল নিয়ে আসছে। শোরুমের আগুন নেভাতে এত সময় লাগায় আক্ষেপ জানায় উৎসুক জনতা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারের ভুল পরিকল্পনায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। পুরান ঢাকার সূত্রাপুরের ঠিকাদার দ্রুত কাজ শেষ করার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। উল্টো এলাকাবাসীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। পুরান ঢাকার বেশিরভাগ সড়কই সরু এবং জরাজীর্ণ। সেই সড়কে আবার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে গিয়ে সুয়ারেজের লাইনের সঙ্গে মিলে যাওয়ায় পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। অভিযোগ উঠেছে প্রায় 2 কোটি টাকা বাজেট থাকলেও সরকারি কাজে এলাকাবাসীর কাছ থেকেও নেওয়া হয়েছে বাড়তি টাকা। তারপরও ঠিকমতো কাজ করেননি ঠিকাদার। 2000 নিছে, কেউ 2500 নিছে, কেউ 3000 নিছে, কাজ বুঝা, জায়গা বুঝা এরকম নিছে। না, ওরা কোনো ব্যবস্থা নেই পর্যন্ত। মেন লোক দেখি না। এসব ড্রেনে পড়ে অনেকেরই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। রাস্তা কাটায় সব স্লিপ করা পড়েছে, পড়া হাত ভাঙছে। ভাবি হয় উনি পড়ে গিয়ে বয়স্ক মানুষ 5টা সেলাই পড়ে গেছে, তো আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। সাধারণ বাসাবাড়ি থেকে সড়কের উচ্চতা বেশি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ছে ঘরে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে পরিকল্পনাহীন এমন কাজের কারণে পয়ঃবর্জ্য সহ নানা আবর্জনা রাস্তায় উপচে পড়ায় দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। এমনকি সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েও মিলছে না কোনো সুরাহা। কাজ করায় টাকা জানে তাদেরকে, এই জন্য কিছুদিন ফালাতে হয়ে গেল এই আমরা ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী জানান, ঠিকাদারের অর্থ আদায় অনৈতিক। অবশ্য এ বিষয়ে ড্রেনেজ ব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কারো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা।
29 বছরেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাঙ্ক্ষিত মানদণ্ডে পৌঁছাতে পারেনি। ক্রেতা দর্শনার্থীরা বলছেন গুণগত মান ঠিক না থাকা এবং হাতে গোনা কয়েকটি দেশের পণ্য সীমাবদ্ধতা থেকেই গতানুগতিকভাবেই বছরের পর বছর একইভাবে আয়োজন হয়ে আসছে এই মেলা। তবে পরিবারের সাথে ভালো সময় কাটাতে বাণিজ্য মেলা একটি উদযাপনের জায়গা, তাই প্রতি বছরই নিয়মিত আসেন বহু ক্রেতা। বাণিজ্য মেলা যেন মিলন মেলা বহু মানুষের কাছে। ঢাকার অদূরে পূর্বাচলে হওয়ায় পরিবার পরিজন নিয়ে একটি ভালো সময় কাটানোর পাশাপাশি কেনাকাটাও করতে পারছেন দর্শনার্থীরা। বাণিজ্য মেলার বয়স প্রায় 3 দশকের দ্বার প্রান্তে। মেলায় যেসব পণ্যের সমাহার এবং তার দামের তুলনায় গুণগত মান, তাতে কোনো পরিবর্তন দেখেন না ক্রেতা, এমনকি নেই কোনো নতুনত্ব। ক্রেতারা বলছেন আন্তর্জাতিক মানদণ্ডের অনেক পেছনে এখনো এই মেলা। ওই রকম নতুনত্বের কোনো কিছু এখনো চোখে পড়ে নাই। আর ইন্টারন্যাশনালি আরও বিভিন্ন দেশে ওয়ার্ল্ড ট্রেডগুলো হয়, ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এখন পর্যন্ত বহুত পিছায় আছে। দেখতে পাই না প্রতিবারের মতো এবারও এরকমই, গত বছর যা আসছিলাম এবারও তাই দেখতেছি, কিন্তু তুলনামূলকভাবে প্রাইসটা অনেক ওভার। এ বছরও ভারত, পাকিস্তান, থাইল্যান্ডের মতো হাতে গোনা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ বিদেশি পণ্যের প্যাভিলিয়নগুলো, তার অধিকাংশই দেশি উদ্যোক্তাদের দখলে। আমার কাছে ভালোই লাগে, ফ্যামিলি নিয়ে আসা মানে ভালোই আনন্দের ব্যাপার। মেলায় আসছি, নতুন নতুন সুন্দর সুন্দর সিটি গোল্ডের নেকলেস গুলা ভালো লাগছে। মেলায় পণ্যের দাম বেশি এমন অভিযোগ বরাবরের মতোই, যদিও তার ব্যাখ্যা দিচ্ছেন বিক্রেতারা। পণ্যগুলো ভালোই আছে, দাম মোটামুটি একটু বেশি। হ্যাঁ, এটা ডলারের জন্য আসলে এটা ইফেক্ট করে গেছে, প্লাস আমাদের ওয়েট চার্জ অনেক বেড়ে গেছে আসলে। তখন মানে 1500-1600 টাকা করেছিল, এখন 1800, 1900, 2200 টাকাও। বিক্রেতারা বলছেন শুক্র ও শনিবারেই বিক্রি সন্তোষজনক, তবে গত বছরের তুলনায় এবছর বেচাকেনা ভালো। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে রাত 1টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ হবে। সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। বিনিয়োগে আস্থা বাড়াতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ আয়োজন করতে যাচ্ছে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রিকলেইস জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনে তিনি একথা বলেন। এ সময় শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ এবং বিদেশের সকলের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম হাফেজ মতিউল হক। এ সময় চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মাহিদুর রহমান সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মা বেগম খালেদা জিয়া ভালো আছেন, ওনার জন্য, ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি করে দোয়া করার জন্য। উল্লাস না করে, কেক না কেটে আমরা যেটা দোয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি, সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আজ শহীদ আসাদ দিবস। স্বৈরাচার আইয়ুব খানের পতনের দাবিতে মিছিল করার সময় 1969 সালের 20 জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন আসাদ। গণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের 3 শহীদের একজন নরসিংদীর শিবপুর উপজেলার আসাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। 1969 সালের 4 জানুয়ারি ছাত্রদের 11 দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতারা, যাতে প্রধান ভূমিকা রাখেন শহীদ আসাদ। 20 জানুয়ারি দুপুরে ছাত্রদের নিয়ে চাংখারপুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় বাধা দেয় পুলিশ। বাধা না মেনে স্বৈরাচার বিরোধী স্লোগান দিলে খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে মৃত্যু হয় আসাদের। বাংলাদেশের মুক্তি সংগ্রামে অবদানের জন্য 2018 সালে শহীদ আসাদ সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদক পান। অভিমান, প্রেম, পড়াশোনার চাপ, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতায়
গেল বছর ৩১০ শিক্ষার্থী আত্মহননের শিকার হয়েছেন। এর মধ্যে ৪৭.১% মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। ছাত্রীদের মধ্যে আত্মহননের প্রবণতা বেশি, এর হার ৬১%। বিশ্লেষকরা মনে করেন অনিয়ন্ত্রিত আবেগ ও তুলনামূলক দুর্বল মানসিকতার কারণে শিক্ষার্থীরা সহজে হতাশায় ডুবে এই পথ বেছে নেন। পত্রিকার পাতা খুললে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহই চোখে পড়ে আত্মহত্যার খবর। যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর মানুষের মধ্যে সাধারণত যারা হতাশা ও বিষণ্ণতা থেকে বের হতে পারেন না, তারাই বেছে নেন আত্মহত্যার পথ। এই অন্ধকার চক্রের বেশি শিকার শিক্ষার্থী ও কিশোর কিশোরীরা। আঁচল ফাউন্ডেশনের জরিপ বলছে ২০২৩ সালে ৫১৩ জন আর ২০২২ সালে আত্মহত্যা করে ৫৩২ শিক্ষার্থী, আর ২০২৪-এ এর সংখ্যা ৩১০। গত বছর সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা দেখা যায় স্কুলগামীদের মধ্যে ৪৯.৪%। কলেজ পর্যায়ে যা ছিল ৪.২%, আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৭.৭৪, যা মাদ্রাসার শিক্ষার্থীদের সংখ্যায় ছিল ৬.৮%। রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যার সংবাদ গণমাধ্যমে গত বছর কম এসেছে বলে মত আঁচল ফাউন্ডেশনের। তাদের জরিপ অনুযায়ী আত্মহত্যা করা শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিশোর কিশোরীরা। পুরা বিশ্বের স্ট্যাটিস্টিক্সটা দেখি যে সুইসাইড রেট, তখন আমরা দেখি যে ছেলেদের আত্মহত্যার সংখ্যা আপনার বেশি থাকে, কিন্তু বাংলাদেশে আমরা দেখছি যে ছেলেদের থেকে মেয়েদের আত্মহত্যা শুধু বেশিই নয়, একদম আপনার 20% প্লাস করে বেশি। বিশেষজ্ঞরা বলছেন আত্মহনন শুধু একটি পরিবার বা শিক্ষাঙ্গনের শোকের কারণ হলেও এটি শিক্ষা ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থার বড় ধরনের ফাঁকফোকরের ইঙ্গিত। সচেতনতা আনাটা দরকার। যখন আমার মনের যত্ন নেওয়া হচ্ছে না, সো সেটা আমরা বলি সেলফ এবং কালেকটিভ কেয়ার, নিজের যত্ন এবং আপনার পরিবারের চারপাশের মানুষের যত্ন। স্কুলে টিচার হিসেবে আপনার নিজের মনের যত্ন এবং আপনার স্টুডেন্টদের মনের যত্ন সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা পরিচালনা করার কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 60-এর দশকে নির্মিত দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পের খালগুলোর নাজুক অবস্থা। প্রধান শহর শাখা খালগুলোর অনেকাংশই বেদখল হয়ে গেছে। দখলের পাশাপাশি খনন না হওয়ায় ভরাট হয়েছে খালগুলো। তবে জিকের সক্ষমতা বাড়াতে নতুন করে ১৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে 4 জেলায় সেচ সুবিধার পাশাপাশি বাড়বে ফসল উৎপাদন, প্রত্যাশা কর্তৃপক্ষের। কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হওয়া গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার। পাশাপাশি প্রকল্পের আওতায় আছে ৪৬৭ কিলোমিটারের শাখা খাল। তবে কৃষিকাজ ত্বরান্বিত করতে নেয়া সেচ প্রকল্পের এই খালগুলোর অনেক অংশই দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া দীর্ঘদিনেও পুনর্খনন না হওয়ায় খালের অবস্থা জীর্ণশীর্ণ। অবদার লোকজন তো সেরকম যায় না, ম্যান পাওয়ার কম, অনেক লোকবল কমে গেছে। আগে ছিল অনেক, এখন তো সীমিত হয়ে গেছে। এই যার কারণে মাঠে তারা যেতে পারে না। এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে। উচ্ছেদ করতে দখলদারদের তালিকা তৈরির কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় ধরে এটা আসলে সংস্কার না করার কারণে কিছু কিছু জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে। আমরা এগুলো তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। আমরা এই তালিকা যখন প্রকল্প অনুমোদিত হবে, সেই প্রকল্প অনুমোদিত হলে তখন আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। পাশাপাশি সেচ প্রকল্পের প্রাণ ফেরাতে নতুন করে ১৩০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। 2টি পাম্প স্থাপনের পাশাপাশি বসানো হবে 5টি সাবসিডিয়ারি পাম্প। প্রকল্প চালু রাখা সহ অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও বলছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ১৩০০ কোটি টাকার মধ্যে এই ডিপিপিটা রিকাশ করে দেওয়ার জন্য বলছে, এবং পাম্প মেইন 2টা মেইন পাম্প এবং 5টা সাবসিডিয়ারি পাম্প প্রাথমিকভাবে আমরা করব। সবচেয়ে ভালো হবে যে পানি ধরে রাখার কোনো ব্যবস্থা করা। তো সে প্রেক্ষিতে গঙ্গা ব্যারেজ নামে একটা প্রকল্প আমাদের নেওয়ার কথা ছিল, হয়তো বিভিন্ন কারণে সম্ভব হয়নি। তবে এটা নিতে পারলে নিঃসন্দেহে অত্র এলাকা এবং আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। জিকে প্রকল্পের আধুনিকায়ন হলে খরাপ্রবণ 4 জেলায় ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোধ করা যাবে পরিবেশ বিপর্যয়ে, এমন আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত।
চুয়াডাঙ্গায় সকালে ৯টায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গেল ৩ দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতোমধ্যে সরকারিভাবে প্রায় ২৪,০০০ কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে আরও চাহিদা পত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের দাপটে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। মাঘের শুরু থেকে জেলায় জেঁকে বসেছে শীত। সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন ভোরে দিয়ে গুড় নিয়ে আসি, ওই তুলনায় আজকে আমাদের নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। হাত মাতগুলো খুব ঠান্ডায় টালিয়ে বেকা টাকা হয়ে যাচ্ছে, কিন্তু সেভাবে আসতেছে না। অনেক শীত আজকে বেশি। আজকে প্রচন্ড শীত, হাত পা টাটিয়ে যাচ্ছিল আর কি। গাজায় ইসরায়েল আর হামাসের যুদ্ধবিরতির পর নতুন হাওয়া বইতে শুরু করেছে। ১৫ মাস পর ইসরায়েল মুক্তি দিয়েছে ৯০ ফিলিস্তিনিকে। তাদের মধ্যে ৬৯ নারী ও ২১ কিশোর। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাদের। এদিকে যুদ্ধবিরতির পর প্রথম একটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়। চারিদিকে এই উল্লাস, কারাবন্দী নিজের স্বজনদের জীবিত ফিরে পাওয়ার। ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর কেউ ফিরে পেয়েছেন নিজের মা, বোন কিংবা স্ত্রী, আবার কেউ ফিরে পেয়েছেন আদরের সন্তানকে। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিকে স্বাগত জানানো হচ্ছে আতশবাজি কিংবা অশ্রুসিক্ত নয়নে। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাদের। রাতভর রামাল্লায় তাদেরকে বরণ করতে অপেক্ষায় ছিলেন স্বজনরা। সর্বপ্রথম মুক্তি দেয়া হয় পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এর নেতা খালিদা জারাকে। কয়েক মাস ইসরায়েলের নির্জন কারাবাসে বন্দী ছিলেন তিনি। এরপর থেকে একে একে মুক্তি দেয়া হয় অন্য বন্দীদের। মুক্তি পাওয়াদের মধ্যে ৬৯ জন নারী ও ২১ জন কিশোর। মনে হচ্ছে আমি নরক থেকে স্বর্গে এসেছি। বহু অপেক্ষার পর এই মুহূর্তের সাক্ষী হব, কল্পনাও করিনি। গত ৫ মাস ধরে আমি কারাগারে বন্দী ছিলাম। সেখানে আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়নি। না ছিল ভালো খাবার, না ছিল ভালো চিকিৎসা। তবে আমি আশাহত হইনি। এদিকে কেরাম শালম সীমান্তে ৬০০টি ত্রাণবাহীর মধ্যে প্রথম একটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর আগে রবিবার গাজার আল সায়রা স্কোয়ারে বন্দী ইসরায়েলের ৩ নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আজ ডোনাল্ড ট্রাম্প। শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও। স্থানীয় সময় সোমবার সকাল ১১টার মধ্যে ক্যাপিটল হিলে শুরু হবে শপথ অনুষ্ঠান। দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে হোয়াইট হাউসে। ৪০ বছরে এবারই প্রথম ক্যাপিটল হিলের ভেতরে করা হচ্ছে আয়োজন। মহা আয়োজনের শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য। শপথ অনুষ্ঠানকে ঘিরে দিনব্যাপী আয়োজনে থাকছে সাবেক প্রেসিডেন্ট, ফেডারেল কর্মকর্তা সহ ট্রাম্প ভক্তরা। এছাড়া এবারের আয়োজনে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। এরই মধ্যে ওয়াশিংটন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিন শপথের পর সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে সই করবেন গুরুত্বপূর্ণ নথিতে। বলা হচ্ছে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা ট্রাম্পের। প্রথম দিনেই শুরু হতে পারে অবৈধ অভিবাসীদের ধরা ও বিতাড়িত করার অভিযান। তারুণ্যের উৎসব থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বছরব্যাপী প্রশিক্ষণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। উৎসবের অংশ হিসেবে দেশব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল লিগের লোগো উন্মোচন ও সিলেট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাছাইকৃত ফুটবলারদের নেওয়া হবে বাফুফের একাডেমিতে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। সেই উৎসবে ৪ জানুয়ারি সিলেট থেকে শুরু হয়েছে ফুটবলের কার্যক্রম, যেখানে সম্পৃক্ত করা হয়েছে আদিবাসী কিশোর কিশোরীদের। ২৫ জানুয়ারি দেশব্যাপী অনূর্ধ্ব ১৫ লিগের আয়োজন করছে বাফুফে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে আসরের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া সচিব। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় আমরা একটি যুব উদ্যোক্তা নীতিমালা প্রস্তুত করেছি। সেই নীতিমালায় সুনির্দিষ্টভাবে যুবদেরকে যারা ট্যালেন্টে যারা কাজ করবে তাদেরকে স্টার্ট আপ এবং এন্টারপ্রেনিউরিয়াল স্কিল ডেভেলপ করার জন্য একটি বৎসরব্যাপী পরিকল্পনা আমাদের রচিত হচ্ছে, একটা স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই মঞ্চেই করা হয় সিলেট পর্বের ড্র। 8 বিভাগের এই আয়োজনের শুরুটা সিলেটে আর চূড়ান্ত পর্ব হবে নোয়াখালীতে। এই আসর থেকে বাছাই করা ফুটবলারদের দেয়া হবে বাফুফের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। সাফ এবং এফসি আমরা খেলবো, সেটাকে আমরা ন্যাশনাল টিমটাকে আমরা যশোর শামসুল্লাহ ফুটবল একাডেমিতে আমরা সেখানে তাদেরকে ট্রেন আপ করবো, এটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে। এবার যাতে এই যে আমাদের যে স্কাউটেড যে ট্যালেন্টগুলো এগুলো যেন আমরা ভবিষ্যতে তাদেরকে ঠিক মতন কাজে লাগাতে পারি, আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব। এরই মধ্যে স্থানীয় বাছাই পর্ব শেষ করে দল গড়েছে জেলাগুলো। মূল পর্ব খেলতে প্রস্তুতিও সেরেছে তারা। বাফুফে দিচ্ছে আর্থিক সহায়তা। জেলায় কিন্তু কমপক্ষে 200, 250, 300 প্লেয়ার ট্রায়ালে এসেছে। সেখান থেকে জেলাদেরকে খুব কষ্ট করতে হয়েছে যে প্লেয়ার বাছাই করতে, যেগুলি আমরা পেয়েছি সেখান থেকে তাদেরকে আমরা যদি ভালো নার্সিং করতে পারি, ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনে তারাই থাকবে। জমকালো এই অনুষ্ঠানে নানা আয়োজনে স্থান পায় জুলাই বিপ্লবের ঘটনাও। এ সময় সাবজয়ী নারী দল এবং সাবেক ও বর্তমান জাতীয় ফুটবলাররাও উপস্থিত ছিলেন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।